মামলা হবে, অ্যারেস্ট হবে। ডিসি কোথায়? ফ্যাক্টরিতে রেট দিতে হবে, ভিতরে ডাটা আছে, অস্ত্র আছে। ঠিক আছে স্যার, ভিতরে সন্ত্রাসী এনে রেখে দিচ্ছেন অস্ত্রপাতি সহ। ভাইজলামি না মিয়া, সাপের পাশ পা দেখছেন। ডিসি ডাক দাও। এমপি মহোদয় কোথায়? ওসে ডাকো। আমরা জানি না ভাই, ওসে ডাকো। হ্যাঁ ডাকো। এইটা কার গার্মেন্টস? গালদো ভাই না, এটা খুব অন্যায় হয়েছে। ওরা ডাকো, ওরা ডাকেন। ডাকেন আবুল কালাম আছে। রংটি ঢাকার বাইরে আছে, কালকে আসবে। আপনারা কি? আমি ওনার সাথে। আমি পার্টনার। আপনার নাম কি? কর্নেল জাকির। কর্নেল জাকির, আপনি এখানে যে সকালবেলায় মারধর করছেন কেন? মারলেন কেন আপনারা? আপনি কি চার্জ করছেন না? শুনতে চান? চার্জ করতেছেন আপনাকে। চার্জ করছি, এর আগে আপনাকে বলে কেন আপনি মারবেন কেন আমার সরকারি লোক? হ্যাঁ, আমি কি মারতে পারি? অবশ্যই পারেন। কেন মারছেন আপনি? আপনি এখন হসপিটাল আছে, প্রতিটা লোক কমপ্লিট করা আছে। আপনার আমরা যদি ফুল নাই কি হবে? ভাবি, আপনার কি মনে হচ্ছে আমি মারতে? অবশ্যই মারছেন আপনি। আপনি বারবার আমি একটা কথা বলি, দাঁড়ান 1 মিনিট দাঁড়ান। আপনি আমাকে চিনেন? আমি সিটি কর্পোরেশনের প্রশাসক, উনি লোকাল এমপি। আপনাদের যদি কোনো কথা প্রয়োজন থাকতো আপনারা সরাসরি কথা বলতে পারতেন। অবশ্যই বলেন। নাম্বার 2 শোনেন, নাম্বার 2 শোনেন। আপনাকে বলি, এমন কিছু হয়ে যান না যে যা ইচ্ছা তাই করবেন। নাম্বার এমন কিছু হয়ে যান না। আরে বাবারে, মারবো কেন? অবশ্যই মারবো কেন? মামলা হবে, অ্যারেস্ট হবে। অ্যারেস্ট হবে। একদম আমার লোকজন ডাকতো, আমাদের লোকজনকে সরে না ভাই ভাই, সবাই মারছে, উস্তাইছে, লাইটাইছে। আরেকটা পারবিন 2টা বুকো লাত্তি মারছে। তারপরে আরেকটা যে 45 নাম্বার ওয়ার্ডের, এর নাম ছেড়েন না। হ্যাঁ, ওই জনি নামের ছেলেরে আত্মাল মুস্তাহে। হ্যাঁ, হ্যাঁ মরার অবস্থা, হের চোখ মুখ উস্তাইছে, লাইটাইছে, মুড়াইছে, খালি পারাইছে, রঞ্জা বাইরেছে।
ঘুষাইছে চোখের গোড়ায় তো রক্ত না ইট লয়ে আইছে সবকিছু করছে সব কিছু করছে অনেক অত্যাচার করছে আর আমগো লোকের আগে মার দিছে মহিলা ঘরে সব টর্চারিং করছে মার দিছে কোনো কিছু বাধ্য নেই বাইরের লোক আনছে ভাড়া করে আনছে গোপালপুরের লোক আনছে ভাড়া করে লোক নিয়ে আইছে আরিসপুর হ্যাঁ মহিলার মেয়ে এটা আমগো বাবু হ্যাঁ হ্যাঁ এটা হাত করা এখানে বসে দেখো মনে হয় ছাড় বাড়ি দিতে আসছে না হ্যাঁ হ্যাঁ ছাড় মনে করে বাড়ি আসছে না প্রথম ঘটনা প্রথম ঘটনাটাই বলি একটা সার আইসে ভিডিও করতেছে হ্যাঁ ভিডিও করতেছে ভিডিও করাতে আমরা জিজ্ঞাসি যে ভিডিও করতেছেন কেন লাগে এই কথা কোয়াতেই নেই আমগর বড় স্যারের ধরিয়ে লাইছে ধরিয়ে লাইলে আমরা দৌড় করে যাইতে গেছি তখন লোকজন কইবেন থেকে ব্যক্তি হামলা দিয়ে আইছে না হলো 100 জন লোক আইছে কেউর হাতে কেউর হাতে আম দাও কেউর হাতে আম দাও কেউর হাতে রড কেউর হাতে ওই গুলি কেউর হাতে পিস্তল এগুলা দিয়া আমগো লোকের বিডির উপরে পিস্তল ধরছে তখন আমরা কি ঠিক চাই আমরা গেছি তারে মারছে একটা মহিলা ভুলেও বাদ হয় না স্যার কিন্তু মার দিছে সবারই ছোট বড় সবারই মার দিছে আর 5-6 জন লোক আমগো হাসপাতালে ভর্তি একটা ছেলে কিন্তু দুর্ঘটনা মরার অবস্থা পরে তাকে কিন্তু ইট দিয়ে চোখের গুঁড়া ইট দিয়ে বাড়ি দিছে হ্যাঁ পুরো আগুন হয়ে গেছে ওরা 30 জন 15 জন এখানে পারাইছে দুই জায়গায় পারাইছে পারানোর পরে তারপর হ্যাঁ হ্যাঁ চোখের উপরে এই চোখের মধ্যে লাল গেছে মনির আছে না মনির দুই সাইডে আমরা হাত পর্যন্ত নাই পুরো ভাড়া লাগছে মাইরে হ্যাঁ বুকে আবার পিঠে পুরো পারাইছে চোখের আঘাত পুরো পারাইছে চোখের আঘাত বেশি পাইছে। হবিগঞ্জে এনসিপিকে আমরা মামলা করতে দেখেছিলাম, যদিও সেটা মামলায় পরিণত হয়েছে কিনা সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত না। তারা একটা পুলিশ ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ দিয়েছিল। সেই ঘটনার পরে গতকালকে সিলেটে আবারও তারা 2 বার হামলার শিকার হলো, সার্জিসের গাড়ি ভাঙচুর করা হলো। সেই কাণ্ডের পরে আজকে হঠাৎ করে আবার হবিগঞ্জে কেন মানে এনসিপির নেতাদের বিরুদ্ধেই মামলা করা হলো, এবং সেটা ছিনতাই মামলা, মানে হত্যা চেষ্টা মামলা তো রয়েছেই, সাথে ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। কি ছিনতাই করেছেন? মোবাইল, টাকা পয়সা এগুলো ছিনতাই করেছেন, এবং সেই মামলার আসামি করা হয়েছে সার্জিস নাসিরউদ্দিন পাটোয়ারিদের। ব্যাপারটা বেশ জমে উঠেছে, খেলাটা বেশ জমে উঠেছে। মানে যে মুহূর্তে মাঠে একেবারে আওয়ামী লীগ নেই, সেই মুহূর্তে বিএনপির সঙ্গে এনসিপির এতটা তিক্ত সম্পর্ক তৈরি হবে, এটা কি কেউ আমরা প্রত্যাশা করেছিলাম? কদিন আগেও প্রত্যাশা করিনি, কিন্তু এটা কেন হচ্ছে সেই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে। সেখানে মূলত দায় দেয়া হচ্ছে এনসিপির একাধিক নেতার লাগামহীন কথাবার্তা এবং শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা। তাতে তৃণমূল ক্ষেপে উঠেছে বিএনপির। চলুন একটু হবিগঞ্জে যাই, সেখানে কি মামলা দেয়া হলো, তার প্রেক্ষিতে সার্জিসরা কি বলছেন এটা বুঝে ওঠার চেষ্টা করি একটু। হবিগঞ্জে এবার মামলা করা হলো সার্জিস পাটোয়ারিদের বিরুদ্ধে, তাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এবং সেই মামলায় বিএনপির মিছিলে হামলা, ছিনতাই, মারপিট, হত্যা চেষ্টা, বহু অভিযোগ করা হয়েছে। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে যেহেতু এনসিপি বিএনপি ছাত্র দলের বিরুদ্ধে মামলা করেছে, পাল্টা মামলা একটা দরকার। এই পাল্টা মামলা যেটা হলো, তার ফলে যেটা হবে সেটা হচ্ছে আগের মামলাটা অনেকটা হালকা হয়ে যাবে। এই পাল্টা মামলায় দুই পক্ষই চাইবে যে কেউই আর হয়রানির শিকার না হোক, দুই পক্ষই মামলা তুলে নেওয়ার ব্যাপারে সম্মত হবে। এরকম বাংলাদেশের রাজনীতি এটাই হয়। সাধারণত পাল্টাপাল্টি মামলা হলে এক ধরনের সমঝোতার চেষ্টা করা হয়। সেই
এই সমঝোতার উদ্যোগ কখনো কখনো পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়। কি ঘটলো হবিগঞ্জে? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনাম আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে নাসিরউদ্দিন ও সার্জিসের নামে থানায় ছিনতাইয়ের অভিযোগ। কি ছিনতাই করেছেন? মোবাইল, আইফোন ছিনতাই করেছেন। এই ব্যাপারে আবার নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে কার আইফোন আমরা ছিনতাই করলাম। তারেক রহমান তো আইফোন ব্যবহার করেন না, অন্য কি যেন একটা ফোন ব্যবহার করেন, ব্লুবেরি না কি, এভাবেই তিনি বলেছেন। যাই হোক, খেলাটা বেশ জমে উঠেছে। এ ব্যাপারে সার্জিসও কথা বলেছেন। আগে জেনে নিই যে ভিতরে কি হলো। এনসিপির পাটোয়ারি এবং সার্জিস সহ দলটির 9 নেতার নামে থানায় এই মামলা করা হয়েছে। গত গভীর রাতে জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হবিগঞ্জ সদর মডেল থানায় এই অভিযোগ দায়ের করেন। তিনি ওই 9 নেতার নামে হামলা এবং ছিনতাইয়ের অভিযোগ এনেছেন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন 9 জনের বিরুদ্ধে লিখিত এই অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত এবং যাচাই বাছাই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। লিখিত অভিযোগে বাদী বলেন, গত 28 জুলাই কেন্দ্রীয় ছাত্র দলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শোকসভা এবং আলোচনা অনুষ্ঠানে যাওয়ার সময় হবিগঞ্জ পৌরসভার কোট মসজিদের সামনে ছাত্র দলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় এনসিপির নেতাকর্মীদের একটি দল সেখানে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এনসিপির নেতাকর্মীরা লোহার রড, ইটের টুকরা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে ছাত্রদল নেতাকর্মীদের উপরে হামলা চালায়। অভিযোগে বলা হয়, এতে ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কের হোসেন ইমন সহ কয়েকজন আহত হন। এছাড়া কয়েকজনের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগও করা হয়েছে। এই অভিযোগ যখন করা হচ্ছে তখন আমরা দেখছি যে এটা নিয়ে সার্জিস আলম ফেসবুকে বেশ ক্ষোভ প্রকাশ করছেন এবং তিনি একটু ইতিহাসের দিকে ফিরে গেছেন। সার্জিস কি বলছেন তার ফেসবুক পোস্টটা একটু দেখে নিন। তিনি বলছেন যে আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিল। গতকালকে হবিগঞ্জের সন্ত্রাসীদের আশ্রয়স্থল গাউস এমপির নির্দেশে তার পালিত ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে। সেই পুরনো অভ্যাস, নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না, বি এ লিটল ডিগনিফাইড প্লিজ, এরকম ভাবে তিনি পোস্ট দিয়েছেন ফেসবুকে। অর্থাৎ তিনি বলেছেন যে আওয়ামী লীগ মির্জা ফখরুলের নামে ময়লার গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিল, আমাদের নামে ছিনতাইয়ের মামলা দেয়া হলো। ব্যাপারটা জমে উঠেছে এবং ব্যাপারটা যে পুরনো রাজনৈতিক বন্দোবস্তই চলছে, এর থেকে বিএনপিও বের হচ্ছে না এবং এনসিপি যে আরো বেশি পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, হিংসা বিদ্বেষের রাজনৈতিক বন্দোবস্ত, আকথা কুকথা বলার যে স্টাইল, সেই একই স্টাইল বজায় রেখেছে। সুতরাং এনসিপি যদি নিজেদেরকে নির্দোষ মনে করে বিএনপির দিকে অভিযোগের তীর ছুঁড়ে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে, সেটা ভুল থিওরি হবে। আমার মনে হয় যে এখান থেকে বেরিয়ে আসার একমাত্র থিওরি হতে পারে নিজেদেরকে আগে সংশোধন করা। কিন্তু সেটা কি হবে? আমার মনে হয় যে মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নেই, আওয়ামী লীগ বিহীন মাঠে বিএনপির সঙ্গে এনসিপির যা কিছু হচ্ছে এটা বলে দেয় এনসিপির রাজনীতি সামনের দিকে এগোতে পারবে না। আবার এই প্রসঙ্গে আমরা যদি একটু একজনের মন্তব্যে, জুলাই আন্দোলনের খুবই পক্ষের শক্তি এবং সম্প্রতি ট্রাইব্যুনালে গিয়ে শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, আলোচিত নানা কারণে সমালোচিতও বটে, সমালোচনা তো অনেকের থাকবে, আশরাফ কায়সার, তিনি ডিবিসি নিউজের সঙ্গে একটা টক শোতে বলছেন যে এই ডিবিসি নিউজের এই টক শোটের স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে তিনি বলছেন এনসিপির রাজনৈতিক মৃত্যু হয়েছে। ভয়ঙ্কর মন্তব্য, কিন্তু তিনি বলছেন এনসিপির রাজনৈতিক মৃত্যু হয়েছে। এর চাইতে জুলাই আন্দোলনের পক্ষের শক্তির কঠোর কোনো মন্তব্য কি হতে পারে? আশরাফ কায়সারের এই মন্তব্যকে কেন্দ্র করেই আমার মনে হয় যে এনসিপির তাদের ভুল পথ পরিত্যাগ করা উচিত। সেটা কি করবে, নাকি আদতে অতল গহ্বরে হারিয়ে যাবে তাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়াস? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হবে না, আইনি বিষয় থাকবে, সেটা বলে আইন মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলবে? আমি তো দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের বিপক্ষে, এই বিপ্লবের বিপক্ষে। বিএনপির মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী, পরিষ্কার। এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপিকে ডুবাবে।
আপনি দেখেন দল গঠন হওয়ার পরপরই উনি বানিয়ে দিচ্ছেন একটা আদেশ যে প্রধানমন্ত্রীর অবর্তমানে উনি হবেন প্রধানমন্ত্রী। পৃথিবীর ইতিহাসে এরকম বর্তমান নাই। আমি মনে করি বিএনপি একটু কঠিন হন প্রধানমন্ত্রী, আপনি একটু নিয়ন্ত্রণ করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। জনগণের কাতারে আছে, সবাই আছে, কেউ কথা বলে না, উনি কথা বলে। ওনার কথা আমরা শুনতে চাই না, ওনার মুখ বন্ধ রাখতে বলেন। উনি স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র দায়িত্ব দেখেন, নিরাপত্তা দেখেন, আবল তাবল বলেন। আমাদের হাদি তার বিচার হচ্ছে না, তার চার্জশিট দেওয়া হচ্ছে না, স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য নাই। এই গুম খুন, এই আহত নিহত ওদের ব্যাপারে কোনো ভূমিকা নাই। বিচার হচ্ছে আইসিডিতে, সরকার ঘুমাচ্ছে। একটা তদারকি টিম দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা বোঝেন না? একটা তো টিম করে দিবেন, কি হচ্ছে, কি সমস্যা হচ্ছে না হচ্ছে দেখার দায়িত্ব কারো না কারো আছে। স্বরাষ্ট্রমন্ত্রী সেদিকে খবর নাই। উনি ভুলে গেছেন ক্ষমতায় যে এই ক্ষমতা চিরস্থায়ী না, এই ক্ষমতা চিরস্থায়ী না। আপনার সাথে কে আছে জানি না, আপনার অনৈতিক কথাবার্তা সবকিছু পরিষ্কার যে আপনি কার পক্ষে কাজ করতেছেন। আমাদের হাতির হত্যাকারী ভারতে, এটা আনার জন্য চেষ্টা করেন, দুটো চিঠি লেখেন, কত করেন, কিছুই করেন নাই, চুপ করে বসে আছেন। ভারতকে শিক্ষা দিতে হবে। আমার অপরাধী সে রাখছে, ভারত যেন মনে রাখে তার অপরাধীকে আমরা রাখবো, যদি সসম্মানে হাদির হত্যাকারী ফেরত না দেয়। আমাদের অনেক সুযোগ আছে, ইনশাল্লাহ দাঁড়াবো। আমি ফুটপাতে চলে আইছি, আমার সাথে সবাই আছেন, আপনারাও আছেন। ইনশাআল্লাহ আমরা বিজয় হবে, জনগণের সরকার হবে, জনগণের চেতনায় বাস্তবায়িত হবে। বিএনপি আমাদের সাথেই থাকবে। বাংলাদেশ জিন্দাবাদ, আজাদ পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ আপনার সবাইকে। আসসালামু আলাইকুম। শাহাবুদ্দিন চুপ্পু খুন গুম গণহত্যার সর্বাধিনায়ক, খুনি হাসিনার দোসর, সরকারকে ভুল ভাল বুঝিয়ে চিকিৎসার নামে বিদেশে পালিয়ে যেতে চাচ্ছে। আমি সরকারকে আহ্বান করব, তার দুর্জনের সহায়ের অভাব নাই, তার কথায় বিভ্রান্ত হবেন না। তাকে অতি সত্বর গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করতেই হবে। এই চুপ্পু ঢাল হিসাবে ব্যবহার করেছে 51কে, 51কে, সংবিধানের 51 ধারাকে। কত বড় দুর্যোগ এই চুপ্পু! 51 ধারায় স্পষ্ট বলা আছে যে তার কার্যকালে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না, কিন্তু কার্যকাল তার শেষ হয়ে গেছে, এখন তার বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নেওয়া যাবে। আমাদেরকে, সারা বাংলাদেশের মানুষকে বোকা ভেবেছে। আমি অবশ্যই এই সরকারকে বলবো, তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেবেন না, মানুষের আশাকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না, তাকে এখনই গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করুন। খুনি চুপ্পুর ক্ষমা নাই, খুনি চুপ্পুর বিচার চাই। বাংলাদেশ জিন্দাবাদ। এই খুনি চুপ্পুর শাস্তি দেখে তারপরে আমাদের শেষ করব, তার আগে নয়। ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ। নির্বাচন হলো, সরকার আসলো, নতুন সরকার প্রায় 6 মাস হতে চলল, কিন্তু আমরা কোনো অগ্রগতি দেখতে পেলাম না। তো এভাবে যদি সব কিছুই খুব সহজ সরলভাবে নেওয়া হয় আর মনে করা হয় যে দিন পার করতে করতে, যেমন সাগর রুনির 150টারও বেশি ডেট পার করে দিয়েছে, এরকমভাবেই যাবে দিন, এভাবে যাবে না। এটা 2001 সাল না, 2000 সাল না, 2026 সাল, 24 বাংলাদেশ, জুলাই যোদ্ধাদের তৈরি বাংলাদেশ। অতীতের চেতনা ভুলে যান। আমি দেখতে পাই কোন নরাধম চেতনা বিক্রি করতে চায়। জুলাই নাম শুনলেই চেতনাকে টাই না আনে সামনে। আমার সামনে পড়লে আমি ছিঁড়ে ফেলবো তোমাকে। আমি অনিয়ার বলছি এ কথা। ওরা সব ওপারের দালাল। কিছু হলেই জুলাইটাকে কিভাবে নালিফাই করবে, এই 71কে টাই না আনে। চ্যাপ্টার ইজ ক্লোজ, চ্যাপ্টার ইজ ক্লোজ। 71 is a closed chapter. It will remain in our heart. আমাদের হৃদয়ে থাকবে
কিন্তু ওটা বার্নিং ইস্যু না, ওটা আনসলভ ইস্যু না, সলভ। আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, বাট সেই স্বাধীনতা আবার বিক্রি করে দেওয়া হয়েছে এবং লুটে নেওয়া হয়েছে ভারত কর্তৃক। স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়েছে জুলাই যুদ্ধের মাধ্যমে। জুলাই যোদ্ধারা রক্ত দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। সেটা নিয়ে এই জুলাই মাসেই কত বড় আস্পর্ধা, ওরা নটির ছেলে, ওরা জারজ, ওরা কিভাবে জুলাইকে নিয়ে ফান করে, মজা করে, সিরিয়াই বলে। ওরা রক্তের দাম বোঝে না, ওরা ভারতের দালাল। আর আমরা যারা আছি এপারে দালাল, তারা চুপচাপ মজা দেখি। লেসপেন্সারগুলা সরকারের রাষ্ট্রযন্ত্রেই বসা ছিল, তো ঘরে এসি রুমে বসে রক্তের দাম বুঝবা কিভাবে? তোমরা তো মাঠে আসোনি। এই মিডিয়া হচ্ছে আরেক শয়তান। মিডিয়া মানে আমার এই ভাইরা না, যারা আমার কথা রেকর্ড করছেন, নো, মিডিয়া মাফিয়াগুলা, তারা যে কত কষ্টে আছে সেটা আমি জানি। এই দেশপ্রেমিক যুবকরা, এরাও জুলাইতে মাঠে ছিল। সরকার পেট্রোলাইজ মাফিয়া মিডিয়া, ভারতীয় মিডিয়া, এরা এই জুলাই হত্যার সাথে জড়িত। তো জুলাইকে আমরা কোনোভাবেই হারিয়ে যেতে দেব না। আর এই জুলাই নিয়ে, জুলাই হত্যার বিচার, সকল হত্যার বিচার চেয়েছিল আমাদের শহীদ শরীফ ওসমান হাদি। সেই হাদির বিচার আমরা এখনো শুরুই করতে পারলাম না। যেটা ধরা পড়লো ওই পারে, এখন পর্যন্ত আনতেই পারলাম না। কিসের আমার পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী? আমাদের সাথে না ভারতের চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি, তাহলে কেন আনা হচ্ছে না? এত পুতু কিসের ভারতের সাথে? এই নতুন বাংলাদেশে ভারতের সাথে আমার পুতু করার দরকার নাই তো। আই ডোন্ট নিড ইন্ডিয়া এনিমোর। রক্ত তো আমিও দিয়েছি, এই জন্য দেই নাই। আমার মাথায় 13টা সেলাই। অনেকের কাছে জিনিসপত্র অনেক সহজ মনে হয়। সেই জুলাই দিনগুলা আমার চোখে এখনো ভাসে। এখনো আমি কোনো রাতে ঘুমাতে পারি, কোনো রাতে পারি না। কাল যখন একটা অনুষ্ঠানে ছিলাম রাওয়াতে, কয়েকজন আহত জুলাই যোদ্ধা ছিলেন ওখানে, ওদের কথা শুনছিলাম। 2-1 পিছনে এসে আমার সাথে আলাপ করেছে। আমার কিছু করতে পারছি না তো আমি ওদের জন্য। এটা তো আমার জন্য আরো বড় কষ্ট। এটা আমার জন্য আরো বড় কষ্ট। ওরা তো চলে গেছে, শহীদরা পঙ্গুত্ব বরণ করেছে। আমি তো ওদের তুলনায় অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার তো দায়িত্ব ওদের জন্য কথা বলা, ওদের জন্য কিছু করার। আমরা যাই হোক, সরকার মশাইকে বলবো, এত সস্তা ভাববেন না। গদিতে বসে গেছেন, বাহ 5 বছর গ্যারান্টি। গ্যারান্টি কোন শালায় দিছে? আল্লাহ কি আপনাকে গ্যারান্টি দিয়েছে আপনি 5 বছর পাক্কা থাকতে পারবেন? সঠিক পথে ফেরত আসেন। রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা। এভাবে দিন যাবে না, এভাবে দিন যেতে দেব না। 5 মাস 6 মাস হয়েছে। গভর্নমেন্ট ইজ নাও সেটেলড সামহাউ, মোটামুটি সেটেল। এবার বিচার কার্য শুরু করুন। আর বিচার কার্য আপনাকে শুরু করতেই হবে, এর কোনো বিকল্প নাই। বিচারহীনতার সংস্কৃতি আর থাকতে দেব না আমরা বাংলাদেশে। সকলের অবগতির জন্য জানাচ্ছি, আজ দুপুরে আমরা আইসিটিতে আজাদ পার্টির পক্ষ থেকে সাবেক 2 রাষ্ট্রপতি, একটা তো আমার জেলার, আমি বড় লজ্জিত, আব্দুল হামিদ, আরেকজন শাহাবুদ্দিন চুপ্পু, এই জুলাই হত্যা, বিডিআর হত্যা, শাপলা হত্যা, সকল হত্যার জন্য এই 2 জন তাদের পেরিয়ডে তারা বহাল তবিয়তে চেয়ারে ছিলেন, বসে বসে খেয়েছেন, দিয়েছেন আমাদের টাকায়। তাদের বিবেক নাড়া দেয় নাই। তারা রাষ্ট্রের অভিভাবক, তারা সর্বাধিনায়ক, এই 2 জন। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেন নাই, হাসিনাকে থামান নাই, অথবা তার কথা শোনে না বলে ওনারা
ব্যর্থতা দায় নিয়ে পদত্যাগও করেন নাই। মজা খেয়েছেন, মাখন খেয়েছেন, তারা হারাম খেয়েছেন, জাতির টাকা, হারামখোর। এই দুটোকে অবিলম্বে আইনের আওতায় এনে মানবতা বিরোধী অপরাধ, সকল খুনের হত্যার অপরাধে তাদের আলটিমেট দায়িত্ব তাদের নিতে হবে। এই অপরাধে তাদের বিচার করতে হবে। আমরা এমনি এমনি দিব না, এমনি এমনি ছেড়ে যেতে দেবো না। সরকারের দায়িত্ব হচ্ছে ওই 626 জন যেভাবে গিয়েছে, এদের 2 জন এবং 2 পরিবারকে যেন সেভাবে দেশ থেকে বের হয়ে যেতে দেওয়া না হয়। এটার সম্পূর্ণ দায় দায়িত্ব বর্তাবে বর্তমান সরকারের ওপর। যদি কোনোভাবে দেশ তারা ত্যাগ করতে পারে বা করে কোনো বাহানায়, দায় দায়িত্ব বর্তমান প্রধানমন্ত্রী ও তার সরকারের। অতএব আমি সাবধান করছি সরকারকে, তাকে অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। একদিকে চাঞ্চল্যকর বলা যেতে পারে, আর একদিকে ভয়ঙ্কর বলা যেতে পারে। বিবিসি বাংলা, টাইমস অফ বাংলাদেশ এবং দেশ রূপান্তর অন্তত বেশ কয়েকটি গণমাধ্যম চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। যে তথ্য প্রথম টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত হয়েছে সেই তথ্য হচ্ছে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বিএনপির সঙ্গে একটা গোপন সমঝোতায় পদত্যাগ করতে রাজি হয়েছেন এবং সেই সমঝোতার নাম হচ্ছে বিদেশে গমন। বিশ্বাস হচ্ছে বিদেশে তিনি চলে যাবেন সেই শর্তে তিনি পদত্যাগের রাজি হয়েছেন, পদত্যাগের সমঝোতা হয়েছে বিএনপির সঙ্গে। এই ভয়ঙ্কর তথ্যটা দিচ্ছে গণমাধ্যম, যেটা বিবিসি বাংলাতেও প্রকাশিত হয়েছে। চলুন একটু খবরের ভেতরে ঢোকার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দেশ ছাড়ার শর্তে বিএনপির সঙ্গে সমঝোতা, এই ভয়ঙ্কর প্রতিবেদন প্রকাশিত হয়েছে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে। টাইমস অফ বাংলাদেশকে উদ্ধৃতি করে বিবিসি বাংলাও সেটা প্রকাশ করেছে, দেশ রূপান্তরেও এটা প্রকাশিত হয়েছে। বিবিসির শিরোনামটা দেখে নিন। বিবিসি বলছে, দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। একেবারে স্পষ্ট করে বলা হচ্ছে দেশ ছাড়ার সমঝোতার পর। দেশ রূপান্তর কি বলছে দেখুন। দেশ রূপান্তর বলছে, যে সমঝোতায় পদত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। বিবিসি বাংলা বলছে টাইমস অফ বাংলাদেশকে উদ্ধৃত করে, মূলত এটা টাইমস অফ বাংলাদেশেই প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। একাধিক রাজনৈতিক সূত্রের দাবি, বিএনপির সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ওই সমঝোতা অনুযায়ী পদত্যাগের পর তিনি যেন কোনো বাধা ছাড়াই দেশ ছাড়তে পারেন এ বিষয়ে তিনি আশ্বাস পেয়েছেন। সূত্রগুলো বলছে, বিএনপি শুধু সংবিধানের 51 অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি হিসেবে নেওয়া সিদ্ধান্তগুলোর জন্য তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা কোনো মামলা বা বিতর্কের দায় নিতে চায় না দলটি। বিএনপি নেতাদের মতে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হওয়ায় শাহাবুদ্দিনের দ্রুত দেশ ত্যাগ করাই নিরাপদ। পদত্যাগের পর গণমাধ্যমকে তিনি নিজেও জানান, শারীরিকভাবে কিছুটা সুস্থ হলে 10 থেকে 12 দিনের মধ্যে তিনি বিদেশে যাবেন। 10 থেকে 12 দিনের মধ্যে যদি বিদেশে যান তাহলে অলরেডি কিন্তু 3 দিন পেরিয়ে গেছে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আগামী 90 দিনের মধ্যে সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং এ বিষয়ে দলের নীতি নির্ধারণী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ এবং এ সংক্রান্ত সমঝোতার বিষয়টি জামাত ইসলামের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও আগেই জানতেন। ভয়ঙ্কর ব্যাপার, জামাতের কয়েকজন সিনিয়র নেতা আগেই জানতেন যে এরকম সমঝোতা বিএনপির সঙ্গে হয়েছে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার,
সেটা হচ্ছে যে আমরা গতকালকেই আলোচনা করেছিলাম এটা নিয়ে যে এই ইসলামী ব্যাংক নিয়ে যে মামলা, পুরনো মামলা 2024 সালের অক্টোবরে করা মামলা, সেই মামলায় শাহাবুদ্দিনকে জড়ানোর কিংবা ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া দুদকের বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, এরকম অভিযোগ করা হচ্ছে। এবং বিএনপি ওই শর্তটাই নাকি দিয়েছে যে রাষ্ট্রপতি থাকাকালীন, অর্থাৎ জুলাই আন্দোলন কেন্দ্রিক, আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। 51 ধারা অনুযায়ী, 51 অনুচ্ছেদ অনুযায়ী আপনাকে দায় মুক্তি দেয়া হবে। কিন্তু মানে তার আগে, রাষ্ট্রপতি হওয়ার আগে কিংবা পরে যদি কোনো ঘটনা ঘটে, সেই ঘটনার দায় বিএনপি নেবে না। রাষ্ট্রপতি বিদেশে গেলেই তার মানে সেফ একটা সিদ্ধান্ত হবে, এটাও মনে করে বিএনপি, সেটা দাবি করছে টাইমস অফ বাংলাদেশ এবং বিবিসি বাংলা। এই দাবিটা আমার কাছে মনে হয়েছে গ্রহণযোগ্য, এবং এই গ্রহণযোগ্য দাবি মানে ভেতরের এই বিড়ালটা বেরিয়ে আসলো বলেই এখন আমরা দুয়ে দুয়ে চার মিলাতে পারি। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে টেলিফোনে কথোপকথনে তিনি জানিয়েছিলেন 10-12 দিনের মধ্যেই তিনি বিদেশে যাবেন। তার মানে তার বিদেশে যাওয়াটা নিশ্চিত। বিদেশে যাওয়ার ক্ষেত্রে তিনি যেদিন যাবেন নিশ্চিত করেই সেটা গোপন রেখে যাওয়ার চেষ্টা করবেন, নতুবা যেটা হতে পারে সেটা হচ্ছে যে বিমানবন্দরে কোনো প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা হতে পারে বিরোধী পক্ষ থেকে, বিরোধী দলগুলো থেকে। এখন দেখার বিষয় যে শাহাবুদ্দিন সেফ এক্সিট পান কিনা। যে সেফ এক্সিটের বিরুদ্ধে জামাত, এনসিপি সহ বিরোধী পক্ষগুলো এবং এনসিপি জামাতের ঘনিষ্ঠ বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন ব্যক্তিসমূহ, ব্যক্তিবর্গ যারা জুলাই আন্দোলনে বেশ সক্রিয় ভূমিকা পালন করেছে, তার মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও রয়েছেন। দর্শক, আপনার কাছে কি মনে হয় কি হতে চলেছে? বিএনপি মহাসচিবের আজকের, বিএনপি মহাসচিব না, বিএনপির নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের আজকের বক্তব্য, যেটা যে রাষ্ট্রপতি হিসেবে তার ব্যাপারে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং বিএনপি তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মানে আমলে নেওয়ার মতো মনে করছে না। এই যে বক্তব্য, এই বক্তব্যের সঙ্গে এই সমঝোতা, বিএনপির সঙ্গে সমঝোতার যে খবরটা দিচ্ছে টাইমস অফ বাংলাদেশ এবং বিবিসি বাংলা সহ বেশ কিছু গণমাধ্যম, সেটাই কি মিলে যাচ্ছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।